পারফেক্ট। সো থ্যাংক ইউ আপনারা এই টাইমে আসলে জয়েন করছেন। এমনিতেই আজকের দিনটা একটু টালমাটাল ছিল, সারা দেশের অবস্থাও খুব একটা ভালো না। হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, বাসায় ঠিক মতো আছেন। অ্যান্ড আমরা আজকের ক্লাসটা যেটা বলেছিলাম, যেহেতু আমার লাস্ট স্যাটারডে একটা আর্জেন্সির কারণে আমি আসলে ক্লাসটা নিতে পারিনি, লাস্ট মোমেন্টে উই প্রমিস টু টেক আ মেকআপ ক্লাস। ঠিক আজকে আমরা সেই মেকআপ ক্লাসটা করছি, রিলেটেড টু দ্য টপিক প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। অ্যান্ড আই ডু বিলিভ এটা আপনারা বাসায় ঠিক মতো দেখে আসছেন, IS-16 এর যে পার্টটা। সো আমরা একটু শুরু করি। আমরা আসলে ঠিক লাস্ট ক্লাসে কোথায় শেষ করেছিলাম, যদি আমার ভুল না হয়ে থাকে। আমরা লাস্ট ক্লাসে এই ডক ফাইলটা নিয়ে কথা বলেছিলাম যে আমরা প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট কি, এটা একটা ট্যাঞ্জিবল নন কারেন্ট অ্যাসেট। অ্যান্ড এই ট্যাঞ্জিবল নন কারেন্ট অ্যাসেটের আমরা ডেফিনেশন, নেচার, এই জিনিসগুলো নিয়ে কথা বলেছিলাম। দেন এইটা আমার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড IS-16 এইটার জন্য রেলেভেন্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, সেটাও আমরা বলেছিলাম। অ্যান্ড দেন এই প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের ডেফিনেশন নিয়ে আমরা কথা বলেছিলাম যে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট এটা একটা ট্যাঞ্জিবল নন কারেন্ট অ্যাসেট, যেটা মোর দ্যান ওয়ান অ্যাকাউন্টিং ইয়ার আমরা ইউজ করব। এবং কি কি পারপাসে ইউজ করব? প্রোডাকশন অর সাপ্লাই অফ গুডস অর সার্ভিসেস, রেন্টাল অর অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাসেস। এই পারপাসে যদি আমরা আমাদের কোনো প্ল্যান্ট, মেশিনারিজ, ইকুইপমেন্ট, ফার্নিচার্স, ল্যান্ড, এনিথিং আমরা ইউজ করি, সেটাকেই আমরা IS-16 প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট এর আন্ডারে এইটাকে ট্রিট করব। এবং তার কিছু টিপিক্যাল এক্সাম্পল আমরা গত ক্লাসেও এই ডিসকাশনটা করেছিলাম, যে লাইক আমাদের যে ভেহিকেল গুলো আছে, অফিস ফার্নিচার্স, মেশিনারিজ, বিল্ডিংস, ল্যান্ড, এগুলা লাইক নেচার অফ প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের বেসিক এক্সাম্পল। নাও এরপর আমরা এই IS-16 এর বেসিক্যালি কি কি জিনিস কভার করব, এটার একটা ছোট্ট রোড ম্যাপ আপনাদেরকে বলা হয়েছিল, যে প্রত্যেকটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে প্লাস মাইনাস এই পয়েন্টগুলো কমন থাকে, এই চ্যাপ্টারগুলো কমন থাকে, এই কম্পোনেন্টগুলো কমন থাকে। নাম্বার ওয়ান, প্রত্যেকটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড রিলেটেড টু অ্যাসেট, এক্সপেন্স, ইনকাম, লায়াবিলিটি, এগুলার রেকগনিশন ক্রাইটেরিয়া, মানে হচ্ছে আমরা কোন কোন ক্রাইটেরিয়া, কোন কোন ক্যারেক্টারিস্টিক্স মিট করলে এটাকে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট বলবো, এটা হচ্ছে আমরা ফার্স্টে দেখেছি। এবং এটা আমার যতটুকু মনে পড়ে, দ্যাটস অলরেডি ডান। এটা কিন্তু আমরা অলরেডি গত ক্লাসেই কভার করে ফেলছি, রাইট? এটা নিয়ে আমাকে আর নতুন করে এখন কথা বলার কথা না, লাইক উই হ্যাভ অলরেডি ডিসকাসড। এরপর আমরা এই যে রেকগনিশন ক্রাইটেরিয়া বলতে কি বুঝি সেটা বলার পর দেন আমরা এটার অ্যাকাউন্টিং এন্ট্রি প্রোভাইড করেছি যতটুকু মনে পড়ে। প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট যেহেতু অ্যাসেট, বিজনেসের জন্য আমরা অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট করেছি। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড, যেহেতু এটার এগেনস্টে আমরা পেমেন্ট করব অথবা পেমেন্ট করেছি, যেটাই হোক, আইদার ব্যাংক অর পেয়েবল, সেটা ক্রেডিট হয়ে যাবে। ওকে, নাও এই যে আমরা রেকগনাইজ করলাম, প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টকে আমরা ডেবিট করলাম, নেক্সট পার্টটা হচ্ছে মেজারমেন্ট। মেজারমেন্ট কি? যে আমি ডেবিট করলাম, ফাইন, বাট অ্যামাউন্টটা কত করব? আমরা ইনিশিয়ালি প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের অ্যামাউন্টটা কত টাকায় রেকর্ড করব, এটাকে আমরা বলছি ইনিশিয়াল মেজারমেন্ট। এবং এই ইনিশিয়াল মেজারমেন্টের মধ্যে আমরা দুইটা পয়েন্ট কভার করেছিলাম, সেটা হচ্ছে আমরা প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টকে ইনিশিয়ালি কস্ট ভ্যালুতে মেজার করি। এবং এই যে কস্ট ভ্যালুতে আমরা মেজার করি, এই কস্টটাকে আমরা আমাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচারের ডেফিনেশনে কভার করেছিলাম। অ্যান্ড আমার ভুল না হয়ে থাকে, আপনাদেরকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার ভার্সেস রেভিনিউ এক্সপেন্ডিচার এটার একটা ছোট্ট ডেফিনেশন গত ক্লাসে আমরা বলেছি। এবং ওইটা আমরা বলেছি যে এই এই জায়গাটাতে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন কস্টগুলা ক্যাপিটালাইজ করতে পারবো, কোন কস্টগুলা ক্যাপিটালাইজ করতে পারবো না। তার একটা এক্সাম্পল আমরা গত ক্লাসেও কিন্তু করেছি। এন্ড দেন সাবসিকুয়েন্ট এক্সপেন্ডিচার গুলোর মধ্যে আমরা যে কস্টগুলো অ্যাসেটের ক্যাপাসিটি, ইউজফুল লাইফটাকে এনহ্যান্স করবে, সেগুলাকেই একমাত্র ক্যাপিটালাইজ করতে পারবো, সেটাও আমরা গত ক্লাসে ডিসকাশন করেছিলাম। বাট সাবসিকুয়েন্টলি আমরা অ্যাসেটকে কোন ভ্যালুতে মেজার করব, মানে ইনিশিয়াল মেজারমেন্টের পর সাবসিকুয়েন্ট বলতে বোঝায় পরবর্তীতে, সেটা আমরা দেখব ইন ফিউচারে। দেন আমরা
ডেপ্রিসিয়েশন নিয়ে কথা বলার কথা ছিল, যেটা আমরা আজকে ইনশাল্লাহ কভার করার ট্রাই করব। দ্যাট মিন্স আজকে আমাদের টপিক হচ্ছে ডেপ্রিসিয়েশন, যেটা থেকে আমরা শুরু করব ইনশাল্লাহ, অ্যান্ড দেন ডিরেকগনিশন অর ডিসপোজাল। সো আমরা ভুল না করে থাকলে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এই চ্যাপ্টার গুলোর মধ্যে এই পয়েন্টগুলো কিন্তু ছিল: রেকগনিশন, ডিরেকগনিশন, মেজারমেন্ট, ডিসক্লোজার্স, এগুলা সবই আসলে ওই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কেরই আমার এক্সটেন্ডেড স্পেসিফিক আন্ডারস্ট্যান্ডিং স্ট্যান্ডার্ড, যেটার উপর বেস করে আমরা আমাদের প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট প্রোভাইড করব। সো আজকে আমরা ট্রাই করব ডেপ্রিসিয়েশনটা কভার করতে ইন ডিটেলসে, অ্যান্ড দেন ইফ উই গেট চান্স আমরা সাবসিকুয়েন্ট মেজারমেন্ট নিয়ে একটু হয়তো বা কথা বলবো আপনাদের সাথে। সো বিফোর স্টার্টিং দ্যাট ডেপ্রিসিয়েশন পার্ট, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, জাস্ট সিম্পলি আপনি যদি আমাকে এই কথাটা একটু বলতে পারেন যে হোয়াট ইজ ডেপ্রিসিয়েশন, এই ব্যাপারে আপনাদের কারো কোনো আইডিয়া আছে কিনা? হোয়াট ইজ ডেপ্রিসিয়েশন? স্যার অবশ্যই এটা হইতেছে এক ধরনের ব্যয়। ওকে, তাহলে এটা আপনি বললেন ইট ইজ আ কাইন্ড অফ এক্সপেন্স, রাইট? ওকে, আর ইট ইজ আ কাইন্ড অফ এক্সপেন্স। আর 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 কারো কিছু বলার আছে এই ব্যাপারে? এগুলো এগুলো সাধারণত স্যার অ্যাসেট ইকুইপমেন্ট এগুলোর প্রতি আর কি ওকে, ধরা। সো depreciation usually charged or applicable on, যেটা আপনি বললেন যে প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, অর যেটাকে আপনি নন কারেন্ট অ্যাসেট বলেছেন, রাইট? নন কারেন্ট অ্যাসেট মানে যে লিস্টগুলো আপনি বলছিলেন। আর এনিথিং এনিথিং এলস যেটা স্যার আপনারা এটা হচ্ছে একটা মানে আমরা ব্যবহারযোগ্য জিনিস, কবে থেকে ব্যবহার করতে হয় এটা না, কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারবো। অ্যাজ এ এক্সাম্পল হিসেবে যদি আমি দেই, এটা হচ্ছে আমি একটা ফোন কিনছি, হ্যাঁ। হুম হুম তো ফোনের কেনার সময় পণ্য মূল্য ছিল 15,000 টাকা, এবং হুম আমি 1 বছর পর এটা আমি সেল হুম করে দিয়েছি হুম 5,000 টাকায়। হুম তো হুম আমার এই যে 10,000 টাকা যে কমে আসছে, এইটা হচ্ছে আমাদের হচ্ছে ডেপ্রিসিয়েশনে আসবে আর কি, যে এই 10,000 টাকাটা আমাদের 1 বছরে ডেপ্রিসিয়েশন আসবে। ওকে, তাহলে আপনি যেটা বলতে চাচ্ছেন, আমি দেখি, আমি আপনার কথাটা একটু লেখার ট্রাই করি। কনজিউম কস্ট অফ পিপিই, ফর দ্যাট আমার এটার কারণে কি হচ্ছে? রিডিউস দ্য ইকোনমিক ভ্যালু অফ দ্য পিপিই, এটাই বলতে চাচ্ছেন যে আমি আমার ওই, ঠিক একটা সুন্দর এক্সাম্পল দিয়েছেন আপনি, যে আপনি একটা মোবাইল কিনেছেন, এই মোবাইলটা আপনি ব্যবহার করেছেন 1 বছর আর হোয়াটএভার, যে কয়দিনই ব্যবহার করেছেন, এই এই সময়টাতে আপনি ব্যবহার করার কারণে আপনি যে টাকা দিয়ে অ্যাসেটটা পারচেস করছেন, ওইটার যে ইকোনমিক ভ্যালু ছিল, অ্যান্ড অ্যাসেটটা আপনি যখন মেবি সেল করতে চাচ্ছেন, অথবা আপনি কোন একটা পার্টিকুলার ইয়ারে যখন অ্যাসেস করছেন, সো সেই ক্ষেত্রে এইটা আপনার জন্য আলটিমেটলি ডেপ্রিসিয়েশন হিসেবে কনসিডার করবেন। সো দ্যাটস দ্য ইম্পর্টেন্ট পার্ট। আর কিছু কি কেউ বলতে চান ডেপ্রিসিয়েশনের ব্যাপারে? খুব সুন্দর পয়েন্ট বলছেন আপনারা। আই এম রিয়েলি সারপ্রাইজড যে আপনারা খুব দারুণ দারুণ ইনপুট দিচ্ছেন। আর আর কেউ কিছু বলতে চায় অথবা বলতে পারি কিনা দেখি। এনিওয়ান? লোহান, মালিহা, যারা আছেন? স্যার আমি তো বলেছি। ওকে, আপনি অলরেডি বললেন, সরি আমি আসলে ইয়েতে ছিলাম। উম, লোহান কি আছেন? আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আপনার কোনো অ্যাডিশনাল ইনপুট আছে? ওটা তানজিলা তো আপনার? স্যার ওকে। অনেক সময় ডেপ্রিসিয়েশন স্যার বাড়ায় দেওয়া হয় যাতে ট্যাক্স আর কি ফাঁকি দেওয়া যায়, কমানো যায়, এই টাইপের ওকে হতে পারে। ওকে, আপনি তো দুষ্ট কথা বলে ফেললেন যে আপনি ডেপ্রিসিয়েশনটা এক্সপেন্স বেশি দেখাইতে চান। কেন? কারণ প্রফিটটা তাহলে কম হয়, তাহলে ট্যাক্সটা কম দিতে হয়। দুষ্ট কথাবার্তা। সো আমরা আহ, দুষ্ট কথাবার্তা একটু না শিখবো, এবং বিশেষ করে যখন রেকর্ডিং এ থাকবো তখন তো একদমই না। মানে এটা তো খুব হয়ে যাবে আসলে আমাদের জন্য। হ্যাঁ, বাট এটা করে, ফ্র্যাঙ্কলি স্পিকিং এটা অনেকেই করে, যেহেতু এটা একটা জাজমেন্টাল জিনিস।
বাট আপনারা যে কথাগুলা বলছিলেন, আই এম রিয়েলি সারপ্রাইজ। আপনারা খুব পারফেক্ট কথাগুলা বলছিলেন এবং আই থিংক আপনারা এটা দেখে আসছেন মেবি, অথবা ইউ হ্যাড দ্যাট এক্সপিরিয়েন্স। ইউ গাইজ লাইক রিয়েলি অসাম। অ্যান্ড আমি যদি একটু বলি যে ডেপ্রিসিয়েশন এই ওয়ার্ডটা দিয়ে আমরা কি বুঝি এবং এটা আমরা কেন করি, অথবা এটা করলে আমার আলটিমেটলি ইম্প্যাক্টটা কি হয়, মানে অ্যাসেটের উপর আমরা কিভাবে এটাকে অ্যাপ্লাই করি। ফার্স্ট অফ অল, আমরা এই ওয়ার্ডটাকে যদি চিন্তা করি, হোয়াট ইজ ডেপ্রিসিয়েশন, আমরা আমাদের এই ডেফিনেশন দিয়ে যদি যাই, depreciation, it is an opposite word of appreciation, and we know appreciation মানে কি? appreciation মানে হচ্ছে it is a going up, মানে appreciation মানে কি? আপনি কোনো একটা কিছু ইনক্রিজ হচ্ছে, appreciate করছে, বাড়তেছে, বৃদ্ধি পাচ্ছে, এটাকে বলা হয় appreciation. So তার মানে ঠিক appreciation এর যে অপোজিট ওয়ার্ড, দ্যাট ইজ কল্ড depreciation। তার মানে আমি যখন বলছি depreciation, ইট ইজ ডেফিনেটলি যেই কারণে আমার অ্যাসেটের ইকোনমিক ভ্যালু, যেটা বললাম এই যে একটু আগে যেটা বলছিলেন ভাইয়া, যেই কারণে অ্যাসেটের ইকোনমিক ভ্যালুটা কমে যায়, যেই কারণে অ্যাসেটের ভ্যালুটা কমে যায়, সেটাকেই আমরা বলি ডেপ্রিসিয়েশন। দ্যাটস ভেরি পারফেক্ট। তাহলে ডেপ্রিসিয়েশন মিন্স যেটা আমার অ্যাসেটের ভ্যালুটাকে, ইকোনমিক ভ্যালুটাকে কমিয়ে দেয়। তো এটা হচ্ছে আমার ফার্স্ট থিং। সেকেন্ড থিং, এইটা একটা এক্সপেন্স। ইটস এ ভেরি ভেরি গুড একটা স্টেটমেন্ট দিচ্ছেন, যেই দিচ্ছেন ইটস অ্যান এক্সপেন্স। বাট আমার কোশ্চেন হচ্ছে, এটার কারণে কি আমার কোনো ক্যাশ চলে যায়, মানে ইজ ইট এ ক্যাশ আইটেম? এটার কারণে কি আমি পেমেন্ট করে দিই এই এক্সপেন্সের এগেনস্টে? দ্যাট মিন্স আমি নো ক্যাশ স্যার, ট্রানজাকশন করি? নো স্যার। নো। তার মানে এটা একটা এক্সপেন্স, বাট ইট ইজ আ নন ক্যাশ এক্সপেন্স অর আইটেম, রাইট? এটার কারণে আমার কি হয় না, এটার কারণে আমার কোনো ক্যাশ অর কোনো পেমেন্ট আমাকে করতে হয় না। ইট ইজ সিম্পলি অ্যান অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট। এটা জাস্ট আমরা একটা অ্যাকাউন্টিং এন্ট্রি, একটা জার্নাল এন্ট্রি প্রোভাইড করি, জাস্ট আমার অ্যাসেটটার যে ভ্যালু সেই ভ্যালুতেই দেখানোর জন্য, যাতে করে অ্যাসেটের ভ্যালুটা আমি ওভার স্টেট না করি। আর আরেকটা পয়েন্ট আপনারা বলেছেন, সেটা হচ্ছে যে ডেপ্রিসিয়েশন আমরা ইউজুয়ালি চার্জ করি কোনগুলোর উপর, যেগুলো আমার প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, রাইট? আচ্ছা, এখানে আমি একটা ছোট্ট প্রশ্ন যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, যে ল্যান্ড, এটাও তো প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। ল্যান্ড কি, এটার উপর আমরা ডেপ্রিসিয়েশন করি কখনো? ল্যান্ডের না কখনো ডেপ্রিসিয়েশন হয়? নো স্যার। তাহলে এখানে আপনি এটা বলতে পারবেন না যে ডেপ্রিসিয়েশন অল কাইন্ড অফ প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের উপর আপনি করেন। তাহলে ডেপ্রিসিয়েশন করেন কোন প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের উপর? অন ডেপ্রিসিয়েবল। ওকে, অন ডেপ্রিসিয়েবল মানে হচ্ছে যে অ্যাসেট গুলোর আপনি ডেপ্রিসিয়েশন করবেন। তাহলে আপনি বললেন, আর আমরাই মাত্রই বললাম যে ল্যান্ডের ডেপ্রিসিয়েশন হয় না। তাহলে ল্যান্ডের ডেপ্রিসিয়েশন কেন হয় না, একটু যদি কেউ বলেন, এনিওয়ান? ল্যান্ডের ডেপ্রিসিয়েশন আমরা কেন করতে পারি না, আর কেন ল্যান্ডের কোনো ডেপ্রিসিয়েশন হয় না? ইজ দেয়ার এনি লজিক বিহাইন্ড দিস, যে ল্যান্ড এটা ডেপ্রিসিয়েবল আইটেম না? ওয়াই? এনিওয়ান? ল্যান্ড আমার ডেপ্রিসিয়েবল আইটেম না, এটা আপনারা সবাই জানেন, বাট কেন জি না? স্যার। কেন স্যার এটা ডেপ্রিসিয়েবল? হইতে পারে যে প্রতি বছরই তো ল্যান্ডের হইতেছে সবসময় দাম বাড়ে, এই জন্য হয়তো এটা ডিপ্রিসিয়েশন হয় না। অ্যাবসলিউটলি পারফেক্ট। দ্যাট মিনস, কিন্তু স্যার আমি মনে করি স্যার ডিপ্রেশন হতে পারে ভ্যালু হিসাবে। ওকে, এরপরে আমি পরের লজিকটা বললে আপনি বুঝতে পারবেন। পরের লজিকটা আমি একটু ক্লিয়ার করে আসি। সেটা হচ্ছে, ফার্স্ট লজিক হচ্ছে ইউজুয়ালি আমরা ল্যান্ডের কখনো ডেপ্রিসিয়েশন হয়েছে এটা কখনো দেখি না। ইভেন আপনি আপনার এক্সপিরিয়েন্সে কখনো দেখেন নাই যে ল্যান্ড কোন একটা জায়গার দাম স্যার 1 লাখ টাকা ছিল, সেটার ভ্যালু এখন কমে 50,000 টাকা হয়েছে। ইউ নেভার হয়েছে স্যার, এক্সপিরিয়েন্সড? হ্যাঁ, এরকম স্যার হয়েছে স্যার। জি স্যার না, এরকম হয়েছে, আমি দেখেছি স্যার। এটা হইতে, আমি বলি এটা হতে পারে কোন একটা স্পেসিফিক গভর্নমেন্ট হয়তোবা ওইখান দিয়ে কোন একটা প্রজেক্ট করছে, যে রাস্তাটা মেবি আপনার ওই প্রজেক্টের মধ্যে পড়ে গেছে, অর মেবি ওই ল্যান্ডের কোন একটা লিগ্যাল প্রবলেম আছে, সেই কারণে। ইউজুয়াল কেসে এটা খুব একটা হয় না, মানে জি খুব স্যার। একটা হয় না।
দ্যাট মিন্স আপনি যেটা বলবেন বাংলাদেশের পার্সপেক্টিভে বলবেন, তো আপনি দেখবেন ওইটার কোনো না কোনো কারণ আছে ভ্যালু কমার, মানে কারণ বলতে কোনো না কোনো আনঅ্যাভয়েডেবল কারণ আছে। আমি বলছি 99% মানে ক্ষেত্রে এটার ভ্যালুটা অলওয়েজ অ্যাপ্রিসিয়েট করে, দ্যাট ইজ ওয়ান লজিক। আরেকটা লজিক হচ্ছে আমার ল্যান্ডের ডেপ্রিসিয়েশন কেন হয় না? বিকজ ল্যান্ডের কোনো ইউজফুল লাইফ আছে? ল্যান্ডের কোনো ইউজফুল লাইফ আছে? ল্যান্ডের কোনো ইউজফুল লাইফ নাই। সো দ্যাটস ওয়াই উই ক্যান নট চার্জ ডেপ্রিসিয়েশন অন ল্যান্ড। দ্যাটস আ পারফেক্ট স্টেটমেন্ট। ল্যান্ড ইটস আ নন ডেপ্রিসিয়েবল আইটেম। ওকে, তাহলে ডেপ্রিসিয়েশনটা আমরা কেন করি? ডেপ্রিসিয়েশনটা আমরা করি এই জন্য, আমি যখন একটা অ্যাসেট, যেটা আপনার এক্সাম্পল দিচ্ছিলাম, আমি আরেকটা এক্সাম্পল দিয়ে যদি বলি যে আপনি একটা ল্যাপটপ আর একটা মেশিন যখন পারচেস করেছেন, সেই মেশিনটা ইউজ করার ফলে 3 বছর পর অর 2 বছর পর সেই মেশিনটার ইকোনমিক ভ্যালু অর সেই মেশিনটার পারফরম্যান্স অর সেই মেশিনটার কন্ডিশন কিন্তু আর ঠিক 3 বছর আগে যেমন ছিল, 2 বছর আগে যেমন ছিল সেরকমটা থাকবে না। কেন কমছে? বিকজ আপনি এই অ্যাসেটটা ইউজ করতেছেন ওভার দ্য ইয়ার, এবং এই অ্যাসেটটা ইউজ করার কারণে সেই অ্যাসেট ইউজ করে যেটুকু বেনিফিট পেয়েছেন, সেই বেনিফিট পাওয়ার জন্য আপনার এই অ্যাসেটটার কিছু কস্ট ইনকার হয়েছে, যেই কস্টটাকে আমরা বলছি কনজিউম কস্ট, যে কস্টটাকে আমরা বলছি ডেপ্রিসিয়েশন। তার মানে আমরা ডেপ্রিসিয়েশন করব এই জন্য সো দ্যাট আমার ওই অ্যাসেটের যেই রেভিনিউ অর যে ইনকামটা আমি পাচ্ছি, সেই রেভিনিউ অথবা ইনকাম আর্ন করতে আমার যেটুকু কনজিউম খরচ হচ্ছে, কনজিউম কস্ট হচ্ছে, সেই কস্টটাকে লাইক ইনকামের সাথে এক্সপেন্সটা ম্যাচ করার জন্য, ওকে, ম্যাচ করার জন্য ইয়ার অন ইয়ার বেসিসে। তার মানে এই যে আমরা আমাদের অ্যাসেট থেকে যে বেনিফিট পাই প্রতি বছর আমার ব্যবহার করার কারণে, সেই বেনিফিট পাওয়ার এগেনস্টে কিন্তু একটা খরচও হচ্ছে, যে খরচের জন্য আমরা কোনো ক্যাশ দিচ্ছি না, বাট এটার জন্য আমার অ্যাসেটের ইকোনমিক ভ্যালু, তার মানে অ্যাসেটের ভ্যালু কমে যাচ্ছে। এই যে অ্যাসেট কমে যাচ্ছে, অলওয়েজ রিমেম্বার দিস থিং, অ্যাসেট কমে যাওয়াটা এটা আমার জন্য এক ধরনের লস, আমার জন্য এক ধরনের এক্সপেন্স। তাহলে এই জন্য আমরা ডেপ্রিসিয়েশনটা চার্জ করছি টু ম্যাচ উইথ দ্য ইনকাম, আমার যেটুকু বেনিফিট আমি পাচ্ছি ওই অ্যাসেট ব্যবহার করে। এই যে এইটুকু আমরা ম্যাচ করছি ইয়ারলি বেসিসে। ইয়ারলি বলতে আমরা ইয়ার অন ইয়ার বেসিস বলতে আমরা বুঝাচ্ছি যে যতদিন আমার এই অ্যাসেটটার ইউজফুল লাইফ আছে, ওভার দ্য ইউজফুল লাইফ অফ দ্য অ্যাসেট আমরা এই ম্যাচিংটা করি, এবং এই প্রিন্সিপালটাকে অর এই কনসেপ্টটাকে আমরা বলি ম্যাচিং কনসেপ্ট, ম্যাচিং প্রিন্সিপাল। ম্যাচিং প্রিন্সিপাল মানে হচ্ছে আমি আমার যে বছরের ইনকাম, সেই বছরের ইনকাম আর্ন করতে যেটুকু খরচ আমার হয়েছে, সেটুকু খরচ আমার সেই রেসপেক্টিভ ইয়ারেই শো করতে হবে। দ্যাট মিনস আমি কখনো এমনটা করতে পারবো না আমার 2024-এর খরচ আমি 2025-এ দেখাতে পারবো না। এই ক্রিয়েটিভিটি কাজ আমি আসলে করতে পারবো না, যেটা অ্যাকাউন্টিং পলিসি প্রিন্সিপাল আমাকে কখনোই ফলো করে না, সো অ্যালাউ করে না। সো দ্যাট ইজ দ্য পয়েন্ট অফ ডেপ্রিসিয়েশন। এখন আমি যদি আপনাকে নেক্সট পয়েন্ট জিজ্ঞেস করি, নেক্সট পয়েন্ট বলতে যে হোয়াট ইজ দ্য অ্যাকাউন্টিং এন্ট্রি অফ ডেপ্রিসিয়েশন? ডেপ্রিসিয়েশনের অ্যাকাউন্টিং এন্ট্রি কি, জার্নাল এন্ট্রি কি? ডিপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকাউন্টেবল, অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন ক্রেডিট। ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট, ওকে, অ্যাগ্রিড, আপনার সাথে আমি একমত একবারে। ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট, রাইট। অ্যান্ড পরের অ্যাকাউন্টটা আপনি কি বললেন? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট, রাইট। সবাই কি আমরা অ্যাগ্রিড এই অ্যাকাউন্টিং এন্ট্রির সাথে? অর কারো যদি কোনো ফার্দার সে থাকে আমাকে একটু বলি, দেন আমরা ডিবেটে যাই, কোনো সমস্যা নাই। ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট,
এটাকে নিয়ে কারো কোনো সে আছে যে এটা না স্যার, আমার এন্ট্রিটা আসলে ডিফারেন্ট, অর জানি না, সেটাও হইতে পারে, সেটাও ফিডব্যাক হইতে পারে। ওকে, তাহলে আমরা একটু আপনার কাছ থেকে শুনি মালিয়া, যে ডেপ্রিসিয়েশন ডেবিট, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হবে না ডেবিট? ওই তো মানে ডেপ্রিসিয়েশন ডেবিট, এটাকে আপনি কেন ডেবিট বলছেন? বিকজ এটা একটা এক্সপেন্স অ্যাকাউন্ট, রাইট? হ্যালো, ইয়েস স্যার, এটা ওকে, একটা এক্সপেন্স। এক্সপেন্স অ্যাকাউন্ট। তাহলে আমার আলাদা করে আর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স লেখার দরকার নাই। আমি যখন লিখবো ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, ইট মিনস ডেপ্রিসিয়েশন একটা এক্সপেন্স, যেটা আমরা একটু আগে বলে আসলাম। তো এটা যে একটা এক্সপেন্স, এটা আলাদা করে আমাকে আর আসলে বলতে হবে না, মানে এটা আলাদা করে আর আমাকে আসলে বলার দরকার নাই যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট, বিকজ এটা তো একটা এক্সপেন্স অ্যাকাউন্ট। এন্ড আমরা অ্যাপারেন্টলি বুঝতেই পারছি যে এটা আমার এক্সপেন্স অ্যাকাউন্ট যেহেতু, তাহলে এটা আমার কোথায় যাবে? স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে। এক্সপেন্স আমরা কোথায় শো করি? স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে। আমাকে একটু বলতে পারেন যে হোয়াট ইজ অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, মানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কি? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টটা কেন আপনি বললেন, অর হোয়াট ইজ অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট? সেটা বাংলাটা হচ্ছে পুঞ্জীবিত অপচয়। ওকে, আপনি যে বললেন না পুঞ্জীভূত অপচয়, মানে পুঞ্জীভূত অপচয়, রাইট? পুঞ্জীভূত মানে হচ্ছে, আমি আপনার কথাটাই লিখবো, আপনি দেখেন, এবং এটাই আসলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, সত্য কথা বলতে। কিউমুলেটিভ, কিউমুলেটিভ মানে পুঞ্জীভূত, আর অবচয় মানে কি? ডেপ্রিসিয়েশন। দ্যাট ইজ অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এটা আমরা কিউমুলেটিভ ডেপ্রিসিয়েশনটাকেই বলি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তাহলে এখন আমাকে বুঝতে হবে কিউমুলেটিভ ডেপ্রিসিয়েশন মানে কি। কিউমুলেটিভ ডেপ্রিসিয়েশন হচ্ছে accumulated like a sum of total depreciation, মানে সব বছরের ডেপ্রিসিয়েশনকে অ্যাকুমুলেট করলে, সাম করলে, টোটাল করলে যে ডেপ্রিসিয়েশনটা হয়, মানে ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3, ইয়ার 4, ইয়ার 5 এরকম কিউমুলেটিভ হতে থাকবে। টোটাল ডেপ্রিসিয়েশনটাকে আমরা বলি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, কিউমুলেটিভ ডেপ্রিসিয়েশন। নাও আমার নেক্সট কোয়েশ্চেন আপনাদের কাছে, এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, আমার এই ডেপ্রিসিয়েশন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টটা অবশ্যই আমার ফাইন্যান্সিয়াল এলিমেন্ট যতগুলো আছে, ফাইন্যান্সিয়াল এলিমেন্টস কি কি আছে? অ্যাসেটস, লায়াবিলিটি, এক্সপেন্স, ইনকাম অ্যান্ড ইকুইটি অর ক্যাপিটাল। আমাকে বলতে হবে এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট আমার ঠিক এই এলিমেন্টস এর মধ্যে কোনটা? কারণ আপনারা দেখবেন অ্যাকাউন্টিং এ যাই করেন, যেটাই করেন, অলওয়েজ অ্যাকাউন্টিং উইল অ্যাপ্লাইড অন ডেবিট অ্যান্ড ক্রেডিট প্রিন্সিপালস, রাইট? ডেবিট এবং ক্রেডিট হবে। এই ডেবিট এবং ক্রেডিট প্রিন্সিপাল অলওয়েজ ডিপেন্ড করবে এই এলিমেন্ট পাঁচটার উপর। অ্যাসেট বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট, লাইবিলিটি বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট, এক্সপেন্স বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট, ইনকাম বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট, ইকুইটি অর ক্যাপিটাল বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। এর বাইরে কিন্তু অ্যাকাউন্টিং এর আসলে আর কোনো কিছু নাই। দ্যাট ইজ হোয়াট ইউ উইল অ্যাকচুয়ালি ডিসকভার। নাও আমার কোয়েশ্চেন আপনাদের কাছে, যে এই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটা তাহলে কি অ্যাকাউন্ট? এটা কি অ্যাসেট অ্যাকাউন্ট? ইজ ইট মাই অ্যাসেট? ইজ ইট মাই অ্যাসেট? স্যার ইন্টারভিউ তো আমাদের অ্যাসেট হিসেবে দেখাইতো এটা। ওকে, যেটুকু দেখছেন আর যতটুকু জেনে আসছেন, মেবি একটু আপডেট করতে হয়। ফার্স্ট অফ অল, এইটা আমরা কখনোই অ্যাসেট অ্যাকাউন্টের সাথে হিট করব না, আর অ্যাসেট অ্যাকাউন্টের সাথে কখনোই আমরা ট্রিট করি না। যদি অ্যাসেট অ্যাকাউন্টের সাথে ট্রিট করতাম, তাহলে আমি কিন্তু ওই পার্টিকুলার অ্যাসেটটাকে ক্রেডিট করে দিতাম। আমি একটু একটা ইলাস্ট্রেশন দেখাবো আপনাদেরকে, কোনো প্রবলেম নাই এখানে। বাট যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, প্লিজ কনসিডার দিস অ্যাকাউন্ট সিমিলার লাইক, আপনারা রিসিভেবল অ্যালাউন্স অ্যাকাউন্টটা পড়ছিলেন, মনে আছে? রিসিভেবল অ্যালাউন্স, ঠিক আমরা মিড টার্মের আগে যে টপিকটা নিয়ে কথা বলেছিলাম, রিসিভেবল অ্যালাউন্স, অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট, মনে পড়ে?
Anyone? Can you help me? কারোই মনে নাই? খুবই দুঃখজনক কথা। স্যার ওই যে ইরিকভারেবল ডেপ্ট আরেকটা হচ্ছে ডাউটফুল ডেপ্ট ডাউটফুল ডেপ্ট। কি বলছেন? আমি ডাউটফুল ডেপ্টের কথা বলছি। আমি এখন বলছি ডাউটফুল ডেপ্টের কথা। জি স্যার মনে আছে। ডাউটফুল ডেপ্টের অ্যাকাউন্টিং এন্ট্রি কি ছিল? ইনরিকভারেবল ডেট ডেবিট, রিসিভেবল অ্যালাউন্স ক্রেডিট। আমি দুইটা আলাদা করে আপনাদেরকে দেখাই দিচ্ছি। একটা কি ছিল? একটা ছিল ইরিকভারেবল ডেপ্ট, রাইট? আরেকটা কি ছিল? ডাউটফুল ডেপ্ট। ইরিকভারেবল ডেপ্টের অ্যাকাউন্টিং এন্ট্রি কি ছিল? ইরিকভারেবল ডেপ্ট ডেবিট, রিসিভেবল অ্যাকাউন্ট ক্রেডিট, রাইট? বাট ডাউটফুল ডেপ্টের অ্যাকাউন্ট কি ছিল? ডাউটফুল ডেপ্টের যে আমরা অ্যাকাউন্ট করতাম সেখানে আমরা কি করতাম? ওখানে স্যার রিসিভেবল অ্যালাউন্স ইরিকভারেবল ছিল ক্রেডিট ডেবিট, আর বাট আমরা কি সরাসরি রিসিভেবল থেকে ক্রেডিট করতাম অ্যামাউন্টটা? না রিসিভেবল অ্যালাউন্স কে ক্রেডিট করতাম। আমরা এটার জন্য একটা অ্যালাউন্স অ্যাকাউন্ট, রিসিভেবল অ্যালাউন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতাম, অ্যান্ড এটাকে আমরা কি বলেছিলাম? ইটস আ প্রভিশন অ্যাকাউন্ট, রাইট? অ্যান্ড প্রভিশন অ্যাকাউন্টকে আমরা কি বলেছিলাম? ইটস আ লায়াবিলিটি টাইপ অ্যাকাউন্ট, রাইট? যদি ভুল না হয়ে থাকে। অ্যান্ড আমরা এখানে কি করেছিলাম মনে করে দেখেন, আমরা যখন আমাদের স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে আমি যখন রিসিভেবল হিসাবে এই অ্যামাউন্টটা দেখাতাম, রিসিভেবল থেকে আমরা কি বাদ দিতাম? ফার্স্টে আমরা বাদ দিতাম লেস ইরিকভারেবল ডেপ্ট, রাইট? অ্যান্ড দেন লেস এনি রিসিভেবল অ্যালাউন্স। এখন আমি এই কথাটা এখানে আনার কারণ এইটাই, আমি আমার যে ডাউটফুল ডেপ্ট আমি যে প্রভিশনটা রাখতাম, এই প্রভিশনটার জন্য আমি কি আমার অ্যাসেট অ্যাকাউন্ট থেকে সরাসরি ক্রেডিট করে দিতাম? মানে অ্যাসেট অ্যাকাউন্ট কি আমি সরাসরি রিসিভেবল অ্যাকাউন্টে হিট করতাম, নাকি এটার জন্য আমি একটা সেপারেট অ্যাকাউন্ট মেনটেন করতাম যেটা ছিল রিসিভেবল অ্যালাউন্স, অ্যান্ড দেন আমি যখন আমার ব্যালেন্স শিটে এই রিসিভেবল অ্যামাউন্টটা শো করতাম, সেখান থেকে আমার এই অ্যালাউন্স অ্যাকাউন্টের যেই ব্যালেন্সটা সেটা আমরা মাইনাস করে দেন রিসিভেবলটা দেখাতাম। কোনটা করতাম আমি? আমি কি রিসিভেবল অ্যালাউন্স সরাসরি রিসিভেবল থেকে ক্রেডিট করে দিতাম, মানে ইরিকভারেবল ডেবিট রিসিভেবল অ্যাকাউন্ট ক্রেডিট, এটা কি করতাম? না স্যার, মাইনাস করেছে। এটা আমি করতাম না, রাইট? তাহলে এটা যদি আমি করতাম তাহলে তো আর ইরিকভারেবল ডেপ্ট এবং ডাউটফুল ডেপ্ট দুটাকে আলাদা করার কোনো দরকার ছিল? আমি কেন এটাকে আলাদা করছি? বিকজ ডাউটফুল ডেপ্ট ইট ওয়াজ আ প্রভিশন, ইট ওয়াজ আ কন্ট্রা অ্যাসেট অ্যাকাউন্ট, যেটার কারণে আমার অ্যাসেটের ভ্যালুটাকে কমিয়ে দেয়, অ্যাসেটের ভ্যালুটাকে আমাকে ডেপ্রিসিয়েট করে, ডাউন করে, রিডিউস করে। তাহলে এই সেম জিনিসটা আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে চিন্তা করব, যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট কি? ইটস আ কিউমুলেটিভ ডেপ্রিসিয়েশন, বাট ইটস আ প্রভিশন ফর total depreciation. And always remember, it will be act like the liability account. মানে কি? আমরা কি জানি যে লায়াবিলিটি বাড়লে কি হয়? লায়াবিলিটি বাড়লে ডেবিট হয় না ক্রেডিট হয়? লায়াবিলিটি বাড়লে কি হবে? ডেবিট না ক্রেডিট? স্যার ক্রেডিট হবে। তাহলে লায়াবিলিটি এখানে যেহেতু বাড়ছে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যেহেতু বেড়ে যাচ্ছে, দ্যাট মিনস উই হ্যাভ টু পোস্ট দ্য ক্রেডিট এন্ট্রি অ্যাট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। এইটুকু কি আমরা ক্লিয়ার যে আলটিমেটলি ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টের এন্ট্রি কি হবে? কারণ আপনাদের অনেকেরই একটা ধারণা আছে যে আমরা ডেপ্রিসিয়েশনের অ্যাকাউন্টিং এন্ট্রি করি এইভাবে যে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট, অ্যাসেট অ্যাকাউন্ট ক্রেডিট। এইটা আমরা কখনোই করব না, বিকজ ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট ঠিক আছে, বাট আমরা অ্যাসেটের কস্টকে কখনো কমাই না, অ্যাসেটের কস্ট অ্যাকাউন্টে আমরা কখনো হাত দেই না ফর ডেপ্রিসিয়েশন। রাদার আমরা এটার জন্য একটা প্রভিশন মেনটেন করি, দ্যাট ইজ কল অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন,
যেটা আমরা প্রতি বছর মেনটেন করি, প্রতি বছর আমি আমার অ্যাসেটের কস্ট থেকে এটাকে বাদ দেই এবং বাদ দিয়ে যে অ্যামাউন্টটা হয় সেটা আমরা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে রেকর্ড করি। সে কথাটা আমি বলছি এখানে, সে কথাটা আমি অফকোর্স এখানে নিয়ে আসবো। লাইক আমরা অ্যাট স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে হুইচ ভ্যালু উই শো অ্যাজ পিপিই, মানে হচ্ছে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট হিসেবে, প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট হিসেবে, প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট আমরা ইনিশিয়ালি মেজার করেছি কোন ভ্যালুতে মনে আছে? প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট ইনিশিয়ালি আমরা কোন ভ্যালুতে মেজার করলাম? ইনিশিয়ালি measured at cost, right? But at the year end, the PPE should be recorded as, এই টার্মটা কেউ শুনছেন? ক্যারিং ভ্যালু or net book value? Did you heard about it? Carrying value or net book value? Anyone? Yes, sir. কারো কি এই ব্যাপারে কোনো একটু ইনপুট আছে যে ডিড ইউ হার্ড অ্যাবাউট ইট, যে হোয়াট ইজ ক্যারিং ভ্যালু আর হোয়াট ইজ নেট বুক ভ্যালু? আমাকে ফর্মুলা বলতে পারলেও হবে, আর আপনি কি বুঝতে পেরেছেন আর কতটুকু আইডিয়া আছে সেটা বলতে পারলেও হবে। স্যার আমি জানি না এই সম্পর্কে। ওকে, বাকিরা? Yes, sir. জানি না, স্যার। ওকে, নো প্রবলেম উইথ দ্যাট। তো ক্যারিং ভ্যালু বলতে আমরা যে ভ্যালুটাকে বুঝি, আমরা আমাদের স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে, প্লিজ ট্রাই টু স্ট্যান্ড রিমেম্বার, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে আমরা ব্যালেন্স শিটে অ্যাসেটটাকে যে ভ্যালুতে দেখাই, ব্যালেন্স শিটে আমরা প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট যে ভ্যালুতে দেখাই সেই ভ্যালুটাকেই আমরা বলি ক্যারিং ভ্যালু অর নেট বুক ভ্যালু। তার মানে আমার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনটা আমি কখন প্রিপেয়ার করি? স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন প্রিপেয়ার করি এট দ্য রিপোর্টিং ডেটে। রিপোর্টিং ডেটে আমি আমার ওই অ্যাসেটটাকে যে ভ্যালুতে দেখাই, এখন এই ভ্যালুটা কিভাবে আসে দ্যাট উই নিড টু আন্ডারস্ট্যান্ড। তাহলে ক্যারিং ভ্যালু কিভাবে আসবে? ক্যারিং ভ্যালু আসবে ওই কস্ট অফ পিপিই less accumulated depreciation. খেয়াল করে দেখেন, এই কথাটাই কিন্তু আমরা এতক্ষণ ধরে বলার ট্রাই করছিলাম, বাট ফাইনালি আমরা এই ডেফিনেশনটা অর এই ফর্মুলাটা আপনাদেরকে আমি লিখে দিলাম এখানে, যে হোয়াট ইজ দ্য ফর্মুলা অর হোয়াট ইজ দ্য ভ্যালু যেটা আমরা ব্যালেন্স শিটে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট হিসেবে রেকর্ড করব। আমরা আমাদের প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট হিসেবে রেকর্ড করব আমার ওই প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের কস্ট। সে কস্ট অফ PPE is 500,000. ওকে, জাস্ট অ্যাজিউম করে নিলাম আমরা কস্ট অফ প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট 500,000 purchased at or purchased through bank transfer, sorry, bank transfer, মানে আমি টাকা দিয়ে দিছি, and the useful life of the PPE was 10 years. Okay, জাস্ট নর্মালি আমরা এত কিছু আর চিন্তা না করি, জাস্ট নর্মালি যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি যে এই এই প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট আমি কত টাকা দিয়ে কিনছি? $5 লাখ দিয়ে কিনছি, রাইট? তাহলে আমি $5 লাখ দিয়ে যখন কিনছি, ইনিশিয়ালি মানে কি? এট দ্য ডে অর ডেট অফ পারচেজ, আমি যখন অ্যাসেটটা পারচেজ করছি, ডাবল এন্ট্রি আমি কি দিছি? আমার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের কি ডাবল এন্ট্রি ছিল পারচেজ করার জন্য, রেকগনাইজ করার জন্য? প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ডেবিট, কেননা আমার অ্যাসেট বাড়ছে। ওকে, এন্ড আমি এই অ্যাসেটটা কিভাবে পারচেজ করছি? ক্যাশ ক্রেডিট। তাহলে ব্যাংক অর ক্যাশ ক্রেডিট 500,000। এটুকু পর্যন্ত কি আমরা অ্যাগ্রিড? এই জায়গায় কি কারো কোনো কনফিউশন ছিল অর আছে?
এই জায়গায় কারো কোনো কনফিউশন আছে? একটু আমাকে ফিডব্যাক দিতে হবে ভাইরা। যদি ফিডব্যাক না পাই আমার জন্য কিন্তু কনফিউশন থেকে যাবে যে আদৌ আপনি বুঝতে পারলেন কিনা। তাহলে এটার জন্য আমরা কয়টা অ্যাকাউন্ট করছি? একটা হচ্ছে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, পিপিই, রাইট? পিপিই অ্যাকাউন্ট আমি যখন করছি, এই প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট এটার ওপেনিং ব্যালেন্স কোনো কিছু কি ছিল আমার এই কোশ্চেনের আগে? আমার ব্যালেন্স বিডি ছিল না, ব্যালেন্স বিডি ওয়াজ 0। নাও আমি এই বছরে পারচেজ করছি কত? 500,000। তাহলে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ডেবিট দিকে ব্যাংক কত টাকায় আমি পারচেজ করেছি? 500,000। তাহলে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ডেবিট দিকে এটা চলে আসবে 500,000। ক্লিয়ার? ওকে। এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি এই প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট এটার ক্লোজিং ব্যালেন্স কত, মানে বছর শেষে আমার কত টাকার ব্যালেন্স আছে, আপনি আমাকে কি বলবেন? কিভাবে করে দিবেন এটা আমাকে? এইটি অ্যাকাউন্টের ক্লোজিং ব্যালেন্স কত হবে? ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি কোন দিকে বসবে? ওকে, তাহলে টোটাল ছিল আমার 5 লাখ, যে 5 লাখ বেসিক্যালি হচ্ছে আমার, এইভাবে আমরা টোটালটা নিয়ে আসলাম। ওকে, নাও আমি আপনাকে যদি জাস্ট সিম্পলি, আপনি কিচ্ছুই জানেন না আর প্রিভিয়াসলি আপনি যতটুকু জানেন, এই অ্যাসেটটা আমি কিনছি $5 লাখ দিয়ে এবং এই অ্যাসেটটার ইউজফুল লাইফ হচ্ছে 10 বছর, তাহলে প্রতি বছর এভরি ইয়ার এটার ডেপ্রিসিয়েশন কত হবে? কোন আইডিয়া? জাস্ট আমি এখন আপনাকে দেখাই নাই ডেপ্রিসিয়েশন কিভাবে করবো, জাস্ট আপনি আপনার এক্সপিরিয়েন্স থেকে যদি আমাকে বলেন যে এইটা আমরা প্রতি বছর ডেপ্রিসিয়েশন কত টাকা করে দেখাবো, আর এই সিনারিও থেকে কত টাকা করে দেখানো উচিত? 15,000 স্যার। 50,000 কিভাবে করলেন এটা আপনি? স্যার ইউজফুল লাইফ দিয়ে ভাগ দিলে তো পাওয়া যাবে। 500,000 ডিভাইডেড বাই আমার ইউজফুল লাইফ কত বলছেন আপনি? 10 ইয়ার্স। তাহলে প্রতি বছর আপনি কত করে ডেপ্রিসিয়েশন করবেন? 50,000 ডেপ্রিসিয়েশন পার অ্যানাম, পার অ্যানাম প্রতি বছর আপনি 50,000 করে ডেপ্রিসিয়েশন চার্জ করবেন। এখন আমাকে আপনি যদি বলেন এইটার ডাবল এন্ট্রি আপনি কি বলছিলেন? ডেপ্রিসিয়েশনের ডাবল এন্ট্রি, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট 50,000 and accumulated depreciation account credit 50,000। এই যে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট 50,000 এটা আমার স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে কি হিসাবে চলে যাবে? এক্সপেন্স হিসেবে চলে যাবে, অ্যান্ড এইটা আমার চলে যাবে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে। নাও আপনাদেরকে যদি আমি এখন এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করি যে আমি তো আমার এই অ্যাসেটটার কস্ট অ্যাকাউন্টে কোনো কিছু অ্যাডজাস্ট করলাম না, কেন কস্ট অ্যাকাউন্টে কোনো কিছু অ্যাডজাস্ট করলাম না? বিকজ আমার ডেপ্রিসিয়েশনের এন্ট্রি পড়ার জন্য, ডেপ্রিসিয়েশনের জার্নাল করার জন্য আমার কি কোনো অ্যাসেট অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে? আমি যখন ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট এন্ট্রি বললাম, ডেপ্রিসিয়েশন ডেবিট, প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট ক্রেডিট, এইভাবে কি আমরা এন্ট্রিটা চিন্তা করেছিলাম? আর আমরা কি এইভাবে এন্ট্রিটা প্রোভাইড করেছি? না, আমরা বলেছি ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট। এখন আমি যদি আপনাকে এখান থেকেই জিজ্ঞেস করি, জাস্ট বিফোর গোয়িং টু দ্য টি অ্যাকাউন্ট, আমি যদি আপনাকে এখান থেকে জিজ্ঞেস করি যে স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে আপনি কত টাকা দেখাবেন, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে কত টাকা দেখাবেন রিলেটেড টু প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, তাহলে স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে আমি কত টাকা দেখাবো? স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে আমি দেখাবো হচ্ছে এই যে ডেপ্রিসিয়েশন
ডেপ্রিসিয়েশন 50,000 টাকা, এটা স্টেটমেন্ট অফ প্রফিট আর লস আমার এক্সপেন্স হিসেবে চলে যাবে। আর স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে আমি প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট কোন ভ্যালুতে দেখাবো? প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট দেখাবো আমি ক্যারিং ভ্যালুতে। অ্যান্ড হাউ টু ক্যালকুলেট ক্যারিং ভ্যালু? এই যে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের কস্ট 5 লাখ, এই 5 লাখ থেকে আমি এই বছরের লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 50,000 বাদ দিব। বাদ দেওয়ার পর যেই ভ্যালুটা থাকবে সেটাকে আমরা বলছি ক্যারিং ভ্যালু অর নেট বুক ভ্যালু, যেটা আমরা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে নন কারেন্ট অ্যাসেটের আন্ডারে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট হিসেবে ক্যারিং ভ্যালু আকারে আমরা প্রেজেন্ট করব স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে। ইজ ইট ক্লিয়ার টু ইউ গাইস? আমরা এখান থেকে যেটুকু কভার করলাম ডেপ্রিসিয়েশনের এন্ট্রি, সেটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? আমরা নেক্সট ডেপ্রিসিয়েশনের ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেই জায়গাটাতে আমরা যাব। বাট বিফোর স্টার্টিং দ্যাট পার্ট, আমাকে আগে এইটা ক্লিয়ার করতে হবে যে আমি ডেপ্রিসিয়েশনের অ্যাকাউন্টিং এন্ট্রির এই পোর্শনটুকু বুঝতে পারছি। লাইক এখানে আমার কোনো কোয়েশ্চেন্স অর কনফিউশন নাই। প্লিজ নিড ইউর কনফার্মেশন। আমাকে একটু কনফার্ম করতে হবে ভাইরা। ওকে, সো নীরবতা যেহেতু সম্মতির লক্ষণ, আমি ধরেই নিচ্ছি আপনি বুঝতে পারছেন। ওকে, তাহলে আমি যদি সিম্পল ভাবে সামারিটা বলি, ফার্স্ট আমি যে কথাটা বলছিলাম যে ডেপ্রিসিয়েশনের অ্যাকাউন্টিং এন্ট্রি আমরা করব ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট। দেন আমরা বলেছি যে ডেপ্রিসিয়েশন যেহেতু এক্সপেন্স, তাহলে এইটুকু অ্যামাউন্ট চলে যাবে আমার প্রতি বছর স্টেটমেন্ট অফ প্রফিট অর লসের এক্সপেন্স হিসেবে। আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যেহেতু এটা আমার অ্যাসেটের ভ্যালুটাকে কমিয়ে দিবে, উই কনসিডার ইটস লাইক আ প্রভিশন অ্যাকাউন্ট, সিমিলার লাইক লাইবিলিটি টাইপ অ্যাকাউন্ট। এই জন্য আমরা আমাদের এই অ্যাসেট থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টের যে ব্যালেন্সটা সেটা বাদ দিলে যে অ্যামাউন্টটা থাকে সেটাকে আমরা বলছি ক্যারিং অ্যামাউন্ট অর নেট বুক ভ্যালু। ওকে, সো এই হচ্ছে বেসিক্যালি আমার ডেপ্রিসিয়েশনের অ্যাকাউন্টিং এন্ট্রি। নাও হাউ টু ক্যালকুলেট ডেপ্রিসিয়েশন, দ্যাটস আ ইম্পর্টেন্ট থিং, যেখান থেকে আপনাদের এক্সামে কোয়েশ্চেন আসবে এবং আমরা আজকে কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করব হয়তোবা যে ডেপ্রিসিয়েশন আমরা ক্যালকুলেট করব কিভাবে। ফার্স্ট থিং, ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করার অনেকগুলো মেথড আছে প্র্যাকটিক্যালি। প্লিজ, ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করার অনেকগুলো মেথড আছে প্র্যাকটিক্যালি, বাট ডেপ্রিসিয়েশন আমরা IAS 16 অনুযায়ী, প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট IAS 16 অনুযায়ী আমরা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করব অনলি দুইটা মেথড ফলো করে। তাহলে ডেপ্রিসিয়েশনের প্র্যাকটিক্যাল অনেক মেথড থাকতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নাই, এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই, বাট IAS 16 অনুযায়ী আমরা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করব দুইটা মেথডে। একটা হচ্ছে স্ট্রেট লাইন মেথড, আরেকটা হচ্ছে রিডিউসিং ব্যালেন্স মেথড অর ডিমিনিশিং ব্যালেন্স মেথড। তাহলে আমরা আগে এই ডিফারেন্স দুটো ভালো করে বুঝি, অর নাম দুটোর ডিফারেন্স বুঝি। যে স্ট্রেট লাইন বলতে আমরা কি বুঝি? স্ট্রেট লাইন বলতে আমরা বুঝি যে আমার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাকাউন্টটা, ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্টটা ওভার দ্য টাইম আমার ফিক্সড থাকবে, কনস্ট্যান্ট থাকবে, স্ট্রেট থাকবে। ইটস সিমিলার লাইক দ্য স্ট্রেট, মানে একটা স্ট্রেট লাইন। তার মানে আমার স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন অ্যামাউন্ট কখনোই চেঞ্জ হবে না। ওকে, অন দ্য আদার হ্যান্ড রিডিউসিং ব্যালেন্স মেথড, এইখানে আপনি দেখেন নামটা শুনেই আপনাকে এটা আইডেন্টিফাই করা যায়, ইন্ডিকেট করে যে এই মেথডে ডেপ্রিসিয়েশন ওভার দ্য ইয়ার কমে যাবে, রিডিউস হবে। ডিমিনিশ মানে হচ্ছে রিডিউসিং এর সিনোনিম, কমবে, ক্রমহ্রাসমান, মানে গ্র্যাজুয়ালি রিডিউস করবে। নাও আমরা ডিফারেন্সটা একটু বোঝার ট্রাই করলাম। তাহলে আমি আমার কোশ্চেনে যে মেথডে আমাকে বলবে আমি সেই অনুযায়ী আমার ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেট করব।
ইদার এটা আমাকে স্ট্রেট লাইন মেথডে ইউজ করতে হবে, স্ট্রেট লাইন মেথডে আমাকে অ্যাপ্লাই করতে হবে, অর রিডিউসিং ব্যালেন্স মেথড ফলো করে ক্যালকুলেট করতে হবে। নাও আমার এখানে একটা ছোট্ট কোয়েশ্চেন আছে আপনাদের কাছে, যে কেন কেন স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন আমার ওভার দ্য ইয়ার সেম থাকে, কনস্ট্যান্ট থাকে, ফিক্সড থাকে, রিজনটা কি? অ্যান্ড কেন রিডিউসিং ব্যালেন্স মেথডে ডেপ্রিসিয়েশন ইয়ার অন ইয়ার কমে যায়, রিডিউস করে? হোয়াট ইজ দ্য রিজন অর লজিক বিহাইন্ড দিস? এনিওয়ান? তানজিলা, রিফাত, একটু বলেন কাইন্ডলি যে কেন আপনাদের লাইক আমরা যে কথাটা বললাম কেন এটা সেম থাকে স্ট্রেট লাইন মেথডে, এন্ড কেন রিডিউসিং ব্যালেন্স মেথডে সেম থাকে না, রিডিউস করে ওভার দ্য ইয়ার, কমে যায়, ইয়ার অন ইয়ার কমতে থাকে? এনিওয়ান? ফ্লোর ইজ ওপেন। মালিহা, ক্যান ইউ প্লিজ টেল মি? No, sir. No, sir. হ্যাঁ, রিফাত বলতে পারেন নাকি বলতে চাচ্ছেন না? স্যার জিনিসটা নতুন। স্যার ওকে আমিও জানি না স্যার এই বিষয়ে। ওকে ওকে ওকে, সহজ স্বীকারোক্তি। ওকে, স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশনটা কনস্ট্যান্ট থাকে অর ফিক্সড থাকে, কারণ আমরা স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করি অন কস্ট, এবং আমরা একটা জিনিস জানি যে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের কস্ট কিন্তু স্ট্যাটিক। প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের কিন্তু হিস্টোরিক্যাল কস্ট, মানে যে কস্টটা আমরা অ্যাকচুয়ালি পারচেস করেছি সেটা কিন্তু আর চেঞ্জ হয় না, রাইট? এই কারণে স্ট্রেট লাইন মেথডে আপনি দেখেন স্ট্রেট লাইন মেথডের ক্যালকুলেশনটা কিভাবে হয়, কস্ট এখান থেকে যদি কোনো রিসাইডুয়াল ভ্যালু থাকে, নাও হোয়াট ইজ রিসাইডুয়াল ভ্যালু? রিসাইডুয়াল ভ্যালু মিনস আমি আমার এই অ্যাসেটটাকে ইউজফুল লাইফ শেষে সেল করে স্যালভেজ যে ভ্যালুটা পাবো, মানে স্ক্র্যাপ ভ্যালু যেটা পাবো, সেই ভ্যালুটাকে আমরা বলছি রিসাইডুয়াল ভ্যালু। মানে আমি আমার এই অ্যাসেটটা 10 বছর পর সেল করে মেবি 10,000 টাকা পাবো, এই 10,000 টাকা যে আমি ডিসপোজ করে পাবো এটাকে আমরা বলছি রিসাইডুয়াল ভ্যালু। তাহলে একটা জিনিস আমরা এখানে ক্লিয়ার হয়ে যাই, স্ট্রেট লাইন মেথডে আমার ডেপ্রিসিয়েশন আমরা চার্জ করব কস্টের উপর, বাট এখানে যদি কোনো রিসাইডুয়াল ভ্যালু কোশ্চেনে আমরা পাই, যদি সিনারিওতে আমরা রিসাইডুয়াল ভ্যালু পাই, স্ক্র্যাপ ভ্যালু পাই, সালভেজ ভ্যালু পাই, তাহলে সেটা আমরা বাদ দিয়ে দেন আমরা ওই অ্যামাউন্টটাকে ডিভাইড করব ইউজফুল লাইফ দিয়ে, আমার যেটা কোশ্চেনে ইউজফুল লাইফটা দেওয়া থাকবে, অথবা আমি এটা পার্সেন্টেজ দিয়েও করতে পারি। যদি ইউজফুল লাইফ না দেওয়া থাকে আমাকে অবশ্যই পার্সেন্টেজ দেওয়া থাকবে। বাট একটা জিনিস খেয়াল করে দেখেন যে স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন কিন্তু অলওয়েজ ফিক্সড থাকে, বিকজ অফ আমরা স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেট করছি কস্টের উপর, অ্যান্ড কস্ট কখনোই চেঞ্জ হয় না। আমরা যে প্রাইসে এই অ্যাসেটটাকে পারচেস করেছি সেই অ্যাসেটটা হিস্টোরিক্যাল কস্ট কনসেপ্ট অনুযায়ী আমার স্ট্যাটিক থাকে, কনস্ট্যান্ট থাকে, এই কারণে আমার এই অ্যাসেটটা আর ডেপ্রিসিয়েশনটা ওভার দ্য ইয়ার চেঞ্জ হয় না। দ্যাট ইজ দ্য মেইন লজিক বিহাইন্ড দিস। তাহলে আমরা স্ট্রেট লাইন মেথডের লজিকটা বুঝতে বুঝতে আমরা এই ডেপ্রিসিয়েশন স্ট্রেট লাইন মেথডের ফর্মুলাটাও দেখে ফেললাম। তাহলে স্ট্রেট লাইন মেথডে আমরা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করব কস্টের উপর, বাট এখানে যদি কোনো রিসাইডুয়াল ভ্যালু থাকে সেটা বাদ দিয়ে ইদার আমরা ইউজফুল লাইফ দিয়ে এটাকে ডিভাইড করব, আমার কোশ্চেনে যে ইউজফুল লাইফ দেওয়া থাকবে, অথবা যদি ইউজফুল লাইফ না দিয়ে পার্সেন্টেজ দিয়ে দেয় তাহলে আমরা পার্সেন্টেজ অ্যাপ্লাই করব, দ্যাটস ইট। ওকে, অন দ্য আদার হ্যান্ড রিডিউসিং ব্যালেন্স মেথডে এটা কেন আমরা বলছি যে ওভার দ্য ইয়ার রিডিউসিং ব্যালেন্স মেথডে আমার ডেপ্রিসিয়েশন কমতে থাকে, তার মেইন রিজন ইজ রিডিউসিং ব্যালেন্স মেথডে আমরা ডেপ্রিসিয়েশন করব অন নেট বুক ভ্যালু অর
ক্যারিং ভ্যালু। তার মানে রিডিউসিং ব্যালেন্স মেথডে আমরা ডেপ্রিসিয়েশনটা করি ক্যারিং ভ্যালুর উপর, নেট বুক ভ্যালুর উপর। যেহেতু ক্যারিং ভ্যালুটা আমার কমবে না, মানে ক্যারিং ভ্যালুটা আমার কমে যায় না, এই কারণে আমরা যেটা দেখি, এই কারণে আমাদের যেহেতু ক্যারিং ভ্যালুটা ওভার দ্য ইয়ার কমে যায়, সেম থাকে না, এই কারণে আপনি দেখবেন ডেপ্রিসিয়েশনটাও ওভার দ্য ইয়ার গ্র্যাজুয়ালি ডিক্লাইন করে, কমে যায়। দ্যাটস দ্য মেন রিজন, দ্যাটস দ্য মেন লজিক। তাহলে আমরা এখান থেকে ক্লিয়ার হয়ে যাই, স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন আমরা চার্জ করব কস্টের উপর, বাট যদি কোনো রিসাইডুয়াল ভ্যালু থাকে সেটা আমরা বাদ দিয়ে নিব। বাট এখানে আপনি খেয়াল করে দেখেন, রিডিউসিং ব্যালেন্স মেথডে কিন্তু আমার কোনো রিসাইডুয়াল ভ্যালু কনসিডার করি না। তার মানে রিডিউসিং ব্যালেন্স মেথডে আমরা ডেপ্রিসিয়েশন করি ক্যারিং ভ্যালুর উপর, রাইট, ক্যারিং ভ্যালুর উপর, অ্যান্ড দেন এই ক্যারিং ভ্যালুর উপর বেস করে প্রতি বছর আমরা অ্যাপ্লিকেবল ডেপ্রিসিয়েশন যে রেট, অ্যাপ্লিকেবল ডেপ্রিসিয়েশন রেট আমরা অ্যাপ্লাই করি। অ্যান্ড অ্যাপ্লিকেবল ডেপ্রিসিয়েশন রেটটা অফকোর্স এটা আমার কোয়েশ্চেনে দেওয়া থাকবে, আমি সেখান থেকেই এই রেটটা পাবো। এখানে জাস্ট আমরা কোন মেথডে করব সেটা আমার এক্সামিনারের অর সেটা আমার কোয়েশ্চেনের প্যাটার্ন থেকে আমাকে ইনস্ট্রাকশনটা দিবে, সেই অনুযায়ী আমি করব। নাও এখানে আরেকটা পয়েন্ট একটু আমরা বলে রাখি, সেটা হচ্ছে এই যে আমরা স্ট্রেট লাইন মেথডে করব, এই যে আমরা রিডিউসিং ব্যালেন্স মেথডে ডেপ্রিসিয়েশন করব, আমরা ক্যালকুলেশনটা ঠিক দেখবো এটা অ্যাপ্লিকেশনটা কিভাবে হয়, বাট থিওরিটিক্যালি আমাকে একটু এই ব্যাপারটা একটু মনে রাখতে হবে, বেসড অন দ্য কনসিস্টেন্সি কনসেপ্ট। সেটা হচ্ছে আমি আমার যে অ্যাসেটটা স্ট্রেট লাইন মেথডে চার্জ করলাম ডেপ্রিসিয়েশন, ওই নেচারের ওই ক্যাটাগরির বাকি অ্যাসেট গুলাকেও আমার স্ট্রেট লাইন মেথডেই নিতে হবে। একইভাবে যেই অ্যাসেটটা আমি রিডিউসিং ব্যালেন্স মেথডে চার্জ করলাম, ওই নেচারের ওই ক্লাসের ওই ক্যাটাগরির, যেমন আমি বিল্ডিংকে যদি আমি স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন করি, তাহলে আমার যত বিল্ডিং আছে সবগুলো আমার স্ট্রেট লাইন মেথডেই করতে হবে। মেশিনারিজ, যদি এটাকে আমরা রিডিউসিং ব্যালেন্স মেথডে করি, তাহলে আমার ফ্যাক্টরিতে যত মেশিন আছে সবগুলো আমার রিডিউসিং ব্যালেন্স মেথডেই করতে হবে। আই ক্যান নট ইন্টারচেঞ্জ অর আই ক্যান নট ব্রেক দ্য কনসিস্টেন্সি রুলস, মানে আমার সেম অ্যাকাউন্টিং ট্রিটমেন্টের রুলসটা আমরা ব্রেক করতে পারবো না। আরেকটা হচ্ছে আমি চুজ করব কিভাবে, যে আমি কি স্ট্রেট লাইন মেথড করব না রিডিউসিং ব্যালেন্স মেথডে যাব। এটা চুজ করার সিম্পল একটা মানে টেকনিক আছে, বাট এটা আপনার অ্যাকাউন্টেন্ট আর বিজনেসের উপর ডিপেন্ড করে, বিজনেস কোন মেথডটা ফলো করতে চায়। সো এখানে ধরা বাঁধা কোনো নিয়ম নাই যে আপনাকে স্ট্রেট লাইনই করতে হবে, আপনাকে রিডিউসিংই করতে হবে। দ্যাট ইউ ক্যান চুজ আইদার স্ট্রেট লাইন অর রিডিউসিং। বাট এখানে একটা সিম্পল গাইডলাইন দেওয়া আছে, গাইডলাইনটা এরকম যে আমার যেই অ্যাসেটগুলোর বেনিফিট ওভার দ্য টাইম কনস্ট্যান্ট থাকে, সেম থাকে থ্রু আউট দ্য ইউজফুল লাইফ, সেই অ্যাসেটগুলোর ক্ষেত্রে আমরা স্ট্রেট লাইন মেথড ফলো করতে পারি। লাইক ফার্নিচারগুলো আমরা চাইলে স্ট্রেট লাইন মেথড ফলো করতে পারি। বাট যেই অ্যাসেটগুলোর, যেই প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট গুলো আর্লিয়ার ইয়ারে বেনিফিট বেশি হয়, লেটার অন পরবর্তী বছরগুলোতে বেনিফিট কম হয়, সেগুলোর জন্য আমরা রিডিউসিং ব্যালেন্স মেথড অ্যাপ্লাই করতে পারি। কেননা রিডিউসিং ব্যালেন্স মেথডে বছরের শুরুতে ডেপ্রিসিয়েশন বেশি হবে, ওভার দ্য ইয়ার যত কমতে থাকবে ডেপ্রিসিয়েশন তত কমতে থাকবে। মানে দ্যাটস দ্য লজিক। এটা আসলে নট রকেট সায়েন্স যে এটাই করতে হবে, বাট আপনি যখন মেথড চুজ করবেন, বাট আপনাকে এখানে মেথড চুজ করার কিছু নাই, এক্সামে অবশ্যই আমরা বলে দিব আপনি কোন মেথডে ক্যালকুলেট করবেন। এন্ড যে মেথডে আপনি ক্যালকুলেট করবেন আপনার অবশ্যই ওই মেথডের ফর্মুলাটা মনে রাখতে হবে। যেমন স্ট্রেট লাইন মেথডের ফর্মুলাটা হচ্ছে আপনার কস্ট থেকে রিসাইডুয়াল ভ্যালু বাদ দিবেন, এন্ড এটার উপর আপনি হয় পার্সেন্টেজ আর ইউজফুল লাইফ দিয়ে ডিভাইড করবেন। আর রিডিউসিং ব্যালেন্স মেথডে আপনি ডেপ্রিসিয়েশন করবেন ক্যারিং ভ্যালুর উপর, যেটা আমরা কখনোই রিসাইডুয়াল ভ্যালুটা রিডিউসিং ব্যালেন্স মেথডে কনসিডার করি না। ওকে, এন্ড দ্য লাস্ট পয়েন্ট, মানে জাস্ট ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে লাস্ট পয়েন্ট হচ্ছে আপনি যখন অ্যাসেটের ডেপ্রিসিয়েশনটা করবেন, এই ডেপ্রিসিয়েশনটা করার ক্ষেত্রে আপনাকে মান্থ বেসিসে, লাইক আপনি যদি অ্যাসেটটা বছরের মাঝামাঝি সময় কিনেন, সে আপনার অ্যাকাউন্টিং ইয়ার শেষ হয় ডিসেম্বরে, বাট আপনি অ্যাসেটটা কিনতেছেন জুলাইয়ের 1 তারিখে,
তাহলে আপনি পুরো 1 বছরের ডেপ্রিসিয়েশন দেখাতে পারবেন না। আপনাকে ওই জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত যত মাস হয় এটাকে প্রপোর্শনেটলি রেট করে আপনাকে ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেট করতে হবে। যেমন জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ওকে, এই হচ্ছে বেসিক্যালি পয়েন্ট। এখন আমরা এটার একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দেখি যে কিভাবে আমরা ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেট করব বেসড অন স্ট্রেট লাইন মেথড অ্যান্ড রিডিউসিং ব্যালেন্স মেথড। নাও আমি এখন আপনাদেরকে একটু যদি রিভার্স কোয়েশ্চেন করি, এই যে ডেপ্রিসিয়েশনটা আমরা ক্যালকুলেট করলাম এখানে, এই যে $5,00,000কে আমি ওভার দ্য ইয়ার 10 ইয়ার্স দিয়ে ভাগ করলাম, এই ডেপ্রিসিয়েশনটা আমরা কোন মেথডে চার্জ করছি আর কোন মেথডে আমরা ক্যালকুলেট করেছি এখানে, এটা কি বলতে পারবো আমরা? স্ট্রেট লাইন স্যার, ফার্স্ট এটা স্ট্রেট লাইন মেথড। Yes, it was a straight line method. Perfect. তাহলে স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন কিভাবে হবে সেটা আমরা জাস্ট একটা ছোট্ট ইলাস্ট্রেশন এখানে দেখে ফেলছি, বাট আমরা একটা প্র্যাকটিক্যালি দু একটা কোয়েশ্চেন করি, দ্যাট উড বি লাস্ট ফর টুডে। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ পরের টপিকটা নিয়ে কথা বলবো। এক্সাম্পল 3টা আপনি দেখেন যে এখানে আপনাকে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করতে বলছে, প্লাস এটার অ্যাকাউন্টিং এন্ট্রি প্রোভাইড করতে বলছে। মানে আপনি ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করবেন, প্লাস এটার ডেবিট এবং ক্রেডিট কি হবে সেটাও আপনি বলবেন। তো আপনি একটু দেখেন যে এখানে আসলে সিনারিওটা কি বলছে। An item of plant was acquired for $220,000 on 1st January 2025. তাহলে আপনি জানুয়ারির 2025 or 2025 আপনি x কে যদি ভ্যারিয়েবল ধরেন তাহলে $2,20,000 দিয়ে আপনি একটা প্ল্যান্ট পারচেস করছেন। The estimated UL মানে হচ্ছে ইউজফুল লাইফ of plant was 5 years and estimated residual value was 20 years. The asset is depreciated on straight line basis. এইটুকু পর্যন্ত কি আমরা করতে পারবো? জাস্ট এতটুকু পর্যন্ত পসিবল? ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করা? তাহলে আমার কস্ট কত? ফার্স্ট অফ অল আমার ডেপ্রিসিয়েশন হবে কোন বেসিসে? স্ট্রেট লাইন মেথড। তাহলে স্ট্রেট লাইন মেথডে আমরা ডেপ্রিসিয়েশন করব কিভাবে? কস্ট লেস এনি রিসাইডুয়াল ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ অফ পিপিই। তাহলে এখানে আমার কস্ট কত? আমার কস্ট হচ্ছে $2,20,000। এখান থেকে আমার রিসিডুয়াল ভ্যালু RV কত দেওয়া আছে? 20,000। ওকে, তাহলে আমার ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট কত? ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট হচ্ছে 2 লাখ যদি আমি ভুল না করে থাকি। অ্যান্ড ইউজফুল লাইফ আমাকে কত বলছে? ওভার 5 ইয়ার্স। তাহলে আমরা ইউজফুল লাইফকে ভাগ করব 5 দিয়ে। তাহলে প্রতি বছর আমার ডেপ্রিসিয়েশন পার অ্যানাম কত হয়? 1 বছরে ডেপ্রিসিয়েশন কত হবে? 2 লাখ ডিভাইডেড বাই 5। একটু বলবেন আমাকে ক্যালকুলেটরে ক্যালকুলেট করে কত আসে? I believe it is 40,000, right? তাহলে ডেপ্রিসিয়েশন প্রতি বছর স্যার 40,000। আমার স্ট্রেট লাইন মেথডে 40,000। এটার অ্যাকাউন্টিং এন্ট্রি কি হবে তাহলে? ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট, accumulated depreciation account credit।
Okay, that the amount should be 40,000 and 40,000. That's it. আমি যতটুকু কোয়েশ্চেন পড়লাম ততটুকু আমার ডেপ্রিসিয়েশন এটা আসলো। তাহলে at end of 31st December আলটিমেটলি আমার ডেপ্রিসিয়েশন কত হয়েছে স্ট্রেট লাইন মেথডে? 40,000 পার অ্যানাম। এখন আসেন নেক্সট ইয়ারের জন্য কি হবে, খেয়াল করেন আমি কিন্তু অলরেডি ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করে ফেলছি, রাইট? বাট আমাকে এরপরে কি বলছে, মানে এরপরের পয়েন্টটা হচ্ছে আপনি ভালো করে খেয়াল করেন। তাহলে আমার এখন আমি যেটুকু করলাম এটুকু থেকে আমি যদি জাস্ট অ্যাডিশনালি আপনাকে জিজ্ঞেস করি, অ্যাডিশনালি বলতে আমি যদি আপনাকে এখন জিজ্ঞেস করি যে স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে কত টাকা যাবে এই ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ইয়ার ওয়ানে? 40,000. 40,000, right? Just a second. Okay, তাহলে স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে ডেপ্রিসিয়েশন যাবে হচ্ছে $40,000 অ্যান্ড আমি যদি আপনাকে জিজ্ঞেস করি স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট হিসেবে আমি কত টাকা দিব? স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট হিসেবে আমার কত টাকা যাবে ফার্স্ট ইয়ারে? কত টাকা হবে? 2,20,000 কস্ট লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 40,000, এটা বাদ দিলে যে অ্যামাউন্টটা হয় সেটাই হচ্ছে আমার ক্যারিং ভ্যালু। প্লিজ একটা জিনিস আমরা এখানে একটু মাথায় রাখবো, আমরা রিসাইডুয়াল ভ্যালুটা কিন্তু আমার ক্যারিং ভ্যালু ক্যালকুলেট করার সময় বাদ দিচ্ছি না। রিসাইডুয়াল ভ্যালুটা আমরা শুধু কনসিডার করছি টু ক্যালকুলেট আওয়ার ডেপ্রিসিয়েশন, এটাই এখানে কাজ শেষ। রিসাইডুয়াল ভ্যালু ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করার পর এখানে আর আসলে কোনো কাজ নাই, এখানে আমার সবকিছু ডান। ওকে, তাহলে আমরা যদি এখানে চিন্তা করি যে রিসাইডুয়াল ভ্যালু আমরা আবার বাদ দিব টু ক্যালকুলেট ক্যারিং ভ্যালু, নো উই ক্যান নট ডু দ্যাট, উই উইল নট ডু দ্যাট। ওকে, তাহলে আমার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ক্যারিং ভ্যালু কত টাকা হবে? 2,20,000 থেকে যদি আমি এখন 40,000 বাদ দিয়ে দিই 1,80,000, তাহলে আমি আমার অ্যাসেটটা এখন কত টাকায় দেখাচ্ছি? আমার অ্যাসেটটা আমি কত টাকায় দেখাচ্ছি স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে? 1,80,000. এখন আসেন এরপরে এসে কি হয়ে গেছে, পরের বছরে কি হয়েছে? পরের বছরে এসে আমার এই অ্যাসেটটার ইউজফুল লাইফ এবং রিসাইডুয়াল ভ্যালু দুইটাই চেঞ্জ হয়ে গেছে। তার মানে আপনি একটু ভালো করে খেয়াল করেন, আমি আগে প্রতি বছর ডেপ্রিসিয়েশন কত করে চার্জ করতাম? 40,000। কিভাবে? বিকজ আমার এই অ্যাসেটটার ইউজফুল লাইফ আমি ধরছিলাম 5 ইয়ার্স, প্লাস আমি রিসাইডুয়াল ভ্যালু ধরছিলাম 20,000। বাট এখন আমার অ্যাসেটের ভ্যালু আছে হচ্ছে 1,80,000, বাট এটা রিমেইনিং ইউজফুল লাইফ কি আর 4 বছর আছে? রিমেইনিং ইউজফুল লাইফ কি আর 4 বছর আছে? দেখেন তো কি বলছে। আমার ইউজফুল লাইফ কি আর 4 বছর আছে? কত বছর হয়েছে এখন? স্যার এখন 3 বছর হয়েছে মনে হয়। 3 বছর। তাহলে আমি কি আর এখন এই অ্যাসেটটাকে, আপনি যদি দেখেন, আমি কি আর এই অ্যাসেটটাকে এখন মানে ইউজফুল লাইফ 5 ইয়ার্স ধরে ডেপ্রিসিয়েশন করতে পারবো না। নেক্সট পয়েন্ট কি, আমার রিসাইডুয়াল ভ্যালু কত ধরতে হবে? রিসাইডুয়াল ভ্যালু কি আর আমি 20,000 ধরতে পারবো? দ্যাট আনসার ইজ নো। তাহলে আমি আমার এই যে ডেপ্রিসিয়েশন যেটা ক্যালকুলেট করেছিলাম প্রতি বছর, যে আমি বলেছিলাম যে আমার ডেপ্রিসিয়েশন প্রতি বছরই 40,000 হবে, দ্যাট ওয়াজ পারফেক্টলি ফাইন। বাট যদি আমার কোনো কারণে, প্লিজ ট্রাই টু রিমেম্বার দিস সেন্টেন্স, যদি আমার কোনো কারণে আমার অ্যাসেটের ইউজফুল লাইফ
অথবা রিসাইডুয়াল ভ্যালু চেঞ্জ হয়, তখন কিন্তু স্ট্রেট লাইন মেথডে আমরা যে কথাটা বলে আসছিলাম যে আমার ডেপ্রিসিয়েশন সেম থাকবে, তখন কিন্তু আর এই কথাটা অ্যাপ্লিকেবল না। কেন? বিকজ আমার অ্যাপ্লিকেবল তখনই ছিল যদি এটা অলওয়েজ কস্ট এবং রিসাইডুয়াল ভ্যালুটা সেম থাকে, ইউজফুল লাইফটা সেম থাকে। বাট যদি কোনো কারণে, যেমন আপনি ফর্মুলার এখানে খেয়াল করেন, মানে আপনি ফর্মুলার ম্যাথমেটিক্যাল ব্যাপারটা দেখলে এখানে বুঝতে পারবেন, আমার কস্ট যদি সেমও থাকে বাট যদি আমার ইউজফুল লাইফ যদি চেঞ্জ হয়ে যায়, তখন কিন্তু আমার এই স্ট্রেট লাইন মেথডে আমি যেটা বললাম প্রতি বছর সেম থাকবে তখনই যখন আমার এই অ্যাসেটের ইউজফুল লাইফ অথবা রিসাইডুয়াল ভ্যালু চেঞ্জ হবে না, সেম থাকবে। তাহলে এখানে কিন্তু আমার ডেপ্রিসিয়েশনটা এই বছর থেকে আবার চেঞ্জ হবে। তার মানে 1,80,000 থেকে আমি এখন এই লেস রিসাইডুয়াল ভ্যালু 12,000 আমি বাদ দিব। বাদ দেওয়ার পর এটাকে আমরা ডিভাইড করব 3 দিয়ে, যেটা আসবে সেটাই হচ্ছে আমার ডেপ্রিসিয়েশন পার অ্যানাম। এইটা সেম থাকবে যদি না নেক্সট ইয়ারে আবার আমার রিসাইডুয়াল ভ্যালু অর ইউজফুল লাইফ আমার চেঞ্জ না হয়। যদি ইউজফুল লাইফ অথবা রিসাইডুয়াল ভ্যালু চেঞ্জ হয় তখন ডেপ্রিসিয়েশন অ্যামাউন্টটা আবার রেসপেক্টিভলি আমরা ঠিক একইভাবে করব। So that is the point of question number 3. এটা আলটিমেটলি এতটুকুই কমপ্লিকেসি ছিল যে আমার কোনো কারণে যদি রিসাইডুয়াল ভ্যালু চেঞ্জ হয় আর স্ট্রেট লাইন মেথডে যদি আমার কোনো কিছু চেঞ্জ আসে সেই ক্ষেত্রে এটাও চেঞ্জ আসবে। নাও আমরা এই সেম কোশ্চেনটাকে একটু যদি ডিফারেন্ট ভাবে করার ট্রাই করি, সেম কোশ্চেনটা আমি জাস্ট ইলাস্ট্রেশনটা একটু চেঞ্জ করে নেই। Reducing balance method and the applicable depreciation rate is say 20%. আমরা জাস্ট একটা প্র্যাকটিক্যালি চিন্তা করে নিলাম 20%। ওকে, নাও এখন আমি যদি আপনাকে বলি যে পার ইয়ার ডেপ্রিসিয়েশন কত হবে, খেয়াল করে দেখেন। এই জিনিসটা যদি আমরা একটু এক্সেলে করে ফেলি, এক্সেলে করে আমি এখানে নিয়ে আসি, তাহলে আপনাদের জন্য বুঝতে ইজি হবে আসলে এখান থেকে। জাস্ট এটি আমাদের লাস্ট ম্যাথ, নো ওয়ারিস। ওকে, তাহলে আমরা এখানে বেসিক্যালি যেটা দেখলাম, আমরা একটা শিডিউলের মতো করে চিন্তা করি। তাহলে স্ট্রেট লাইন মেথডে আমরা ডেপ্রিসিয়েশন করব, ফার্স্টে আমরা নিয়ে আসি, সরি রিডিউসিং ব্যালেন্স মেথডে ফার্স্টে আমার ইয়ার, দেন হচ্ছে আমার কস্ট, দেন হচ্ছে আমার ডেপ্রিসিয়েশন, লাইক অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হবে এটা, দেন হচ্ছে আমার ক্যারিং ভ্যালু। ওকে, সো জাস্ট ওকে, তাহলে ইয়ার 1-এ আমি যেহেতু বলছি 5 বছর, তাহলে ইয়ার 1-এ, ইয়ার 2-তে, ইয়ার 3-তে, ইয়ার 4-এ এবং ইয়ার 5-এ আমার ক্যারিং ভ্যালু কত হবে, জাস্ট এতটুকু দেখাইতে পারলেই হয়েছে, আর কিচ্ছু না। ওকে, ইয়ার 1-এ আমার অ্যাসেটের কস্ট কত, আমরা কি বলেছি এই অ্যাসেটের কস্ট কত আমার 500,000। ওকে, নাও আমার ডেপ্রিসিয়েশন, আমি যদি বলি ডেপ্রিসিয়েশন, তাহলে ইয়ার 1-এ আমার ডেপ্রিসিয়েশন কত হবে, ডেপ্রিসিয়েশন পার্সেন্টেজ কত ছিল আমার, আমি একটু যদি ওয়ার্ড ফাইলটাতে যাই, আমার ডেপ্রিসিয়েশন পার্সেন্টেজ ছিল 20%। নাও আমার কোয়েশ্চেন হচ্ছে রিডিউসিং ব্যালেন্স মেথডে করার জন্য আমি কি আমার রিসাইডুয়াল ভ্যালুটাকে কনসিডার করব? নো স্যার। নো। তাহলে আমরা স্ট্রেট ইয়ার 1-এ আমার ডেপ্রিসিয়েশন এটার উপর
ইনটু আমরা পার্সেন্টেজটা এখানে রাখি, তাহলে আমাদের জন্য হয়তো বা ইজি হবে, জাস্ট 20%, রাইট? তাহলে প্রতিটার ক্ষেত্রে আমরা জাস্ট লিঙ্ক করে দিব। তাহলে আমার ইয়ার 1-এ ডেপ্রিসিয়েশন কত? 100,000। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন তো 100,000ই হবে। তাহলে ক্যারিং ভ্যালু হচ্ছে, ক্যারিং ভ্যালু কিভাবে পাবো আমরা? কস্ট লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তাহলে এই কস্ট হচ্ছে 500,000, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে 100,000, তাহলে আমার ক্যারিং ভ্যালু হচ্ছে 400,000। নাও এই যে আমরা নেক্সট ইয়ারে আমরা যে ডেপ্রিসিয়েশন করব, আমরা নেক্সট ইয়ারে ডেপ্রিসিয়েশন করব কার উপর? আমি নেক্সট ইয়ারে কিন্তু আর কস্টের উপর করব না, আমরা যেটা বলেছি রিডিউসিং ব্যালেন্স মেথডে আমরা ডেপ্রিসিয়েশন করব ক্যারিং ভ্যালুর উপর। ফার্স্ট ইয়ারে আমাকে কেন কস্টের উপর করতে হচ্ছে? বিকজ এটি আমার ফার্স্ট ইয়ার অফ ডেপ্রিসিয়েশন। ওকে, নাও সেকেন্ড ইয়ারে আমার ডেপ্রিসিয়েশন হবে ঠিক এই 400,000 এর উপর যতটুকু হচ্ছে আমার অ্যাপ্লিকেবল পার্সেন্টেজ, 20%। খেয়াল করে দেখেন 20% আমরা অ্যাপ্লাই করলে যে অ্যামাউন্টটা আসে সেটাই হচ্ছে আমার ইয়ার 2 এর ডেপ্রিসিয়েশন। এবং আপনি ডেপ্রিসিয়েশন খেয়াল করে দেখেন ইয়ার 2 তে কিন্তু ডেপ্রিসিয়েশন কমে গেছে। তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কি হবে? এই যে আমার 1 লাখ প্লাস নেক্সট ইয়ারের যে ডেপ্রিসিয়েশন, মানে ইয়ার 2 এর যে ডেপ্রিসিয়েশন, তাহলে আমার ক্যারিং ভ্যালু কিভাবে আসবে? ক্যারিং ভ্যালু আছে হচ্ছে আমার এই যে কস্ট ছিল, খেয়াল করে দেখবেন আমি যে কস্ট করলাম এই কস্ট থেকে আমার অ্যাকুমুলেটেড যে ডেপ্রিসিয়েশন, ভালো করে দেখেন, তার মানে এখান থেকে আমার এই কস্ট থেকে অলওয়েজ এটা মাইনাস হবে, রাইট? তার মানে এইটা আমার অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে 320,000। দেখেন 500,000 থেকে 180,000 যদি বাদ দেই, একইভাবে আমি ইয়ার 3, ইয়ার 4, ইয়ার 5 যদি নিয়ে আসি তাহলে অটোমেটিক্যালি কিন্তু আমার জিনিসটা চলে আসবে। একদম এক্সেলের কাজটা খুব সিম্পল ভাবে মনে রাখার জন্য। অ্যান্ড নেক্সট ইয়ারে আমার ডেপ্রিসিয়েশন কত হবে খেয়াল করে দেখেন। নেক্সট ইয়ারে হচ্ছে আমার এই যে আমার লাস্ট ইয়ারের যে ক্যারিং ভ্যালু, এটার উপর আমার অ্যাপ্লিকেবল ডিসকাউন্ট রেট, ডেপ্রিসিয়েশন রেট 20%। অ্যান্ড ঠিক ফর্মুলা দেওয়া আছে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হবে হচ্ছে 1,80,000, তার থেকে আরো 64,000 অ্যাড হয়ে যাবে। অ্যান্ড ক্যারিং ভ্যালুটাও ঠিক একই রকম আসবে, খেয়াল করে দেখেন 2,56,000, ঠিক আমরা ঠিক যেভাবে করছিলাম। এবং আপনি যদি আলাদা করেও দেখেন 5 লাখ থেকে 2,44,000 বাদ দিলে 2,56,000ই থাকে ক্যারিং ভ্যালু। অ্যান্ড জাস্ট এখানে কাজটা হচ্ছে সিম্পলি আপনি টেনে দিবেন, অটোমেটিক্যালি হচ্ছে জিনিসগুলো চলে আসবে। এক্সেলের কাজ করার এটি একটা সব থেকে মজার বিষয়। সো আমি যদি একটু ভুল না করে থাকি এখানে, ওকে, ঠিক এইভাবে হচ্ছে আমার অ্যাসেটের ডেপ্রিসিয়েশনটা চলতে থাকবে। সো যেহেতু 20% করছি আমরা, সো মেবি আরো এটা আলটিমেটলি আমি যদি আরো যাই সে ঠিক এই বছরে গিয়ে আমার ডেপ্রিসিয়েশনটা কিন্তু, সরি, ওকে, নাও আমরা এখান থেকে একটা জিনিস যদি একটু ভালো করে খেয়াল করি, যে ঠিক একইভাবে আমার 10 ইয়ার্স পর্যন্ত গেলে অটোমেটিক্যালি এটা ঠিক হয়ে যাওয়ার কথা, মানে নীল চলে আসার কথা। ওকে, সো ঠিক গ্র্যাজুয়ালি দেখবেন কমতে থাকবে এবং ক্যারিং ভ্যালু একটা সার্টেন টাইম পরে গিয়ে জিরো হয়ে যাবে। জাস্ট আমি আপনাদেরকে রিডিউসিং ব্যালেন্স মেথডে, বিকজ আপনার কোয়েশ্চেনে এত বছরেরটা তো আর আমরা ক্যালকুলেট করতে বলবো না, যেহেতু আপনি ম্যানুয়ালি ক্যালকুলেটরে ক্যালকুলেট করবেন, বাট আপনাকে কনসেপ্টটা মাথায় রাখতে হবে যে রিডিউসিং ব্যালেন্স মেথডে আমরা যে কথাটা বলছিলাম যে ডেপ্রিসিয়েশন কিন্তু গ্র্যাজুয়ালি কমতেছে। আপনি খেয়াল করে দেখেন ডেপ্রিসিয়েশন কিন্তু 1 লাখ ছিল, যেখান থেকে কমতে কমতে একদম ইয়ার 10-এ গিয়ে এটা 13,421 হয়ে গেছে। এবং আমার কনসেপ্টটা কি ছিল? ডেপ্রিসিয়েশন ইয়ার 1-এ এটা আমার কস্টের উপর হবে, বিকজ ইয়ার 1-এ কস্ট প্লাস ক্যারিং ভ্যালু, মানে ইনিশিয়ালি এটা তো আমার সেমই থাকবে, বাট ইয়ার 2 থেকে অলওয়েজ আমার ক্যারিং ভ্যালুর উপর ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট হবে। অ্যান্ড এই যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা আমার স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে এক্সপেন্স হিসাবে চলে যাবে। অ্যান্ড এই যে ক্যারিং ভ্যালুটা, এটা আমার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের আমার অ্যাসেটের ভ্যালু হিসাবে আমরা রেকর্ড করব, carrying value or net book value. So that's how you will record depreciation as per reducing
ব্যালেন্স মেথড, এবং আপনি দেখেন রিডিউসিং ব্যালেন্স মেথডে আমার ডেপ্রিসিয়েশন গ্র্যাজুয়ালি কমে যাচ্ছে। ক্লিয়ার? সো দ্যাট ইজ দ্য ওয়ে টু ক্যালকুলেট ডেপ্রিসিয়েশন বেসড অন স্ট্রেট লাইন মেথড অ্যান্ড বেসড অন রিডিউসিং ব্যালেন্স মেথড। আজকে এর বেশিটুকু আমরা আর যাব না, বাট আমার একটা ছোট্ট রিকোয়েস্ট হচ্ছে, যদি আপনাদের এইটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন্স অর কনফিউশন থাকে, প্লিজ লেট মি নো। আমরা একটু ডিসকাশন করি 5 মিনিটস, তারপর আমরা ক্লোজ ডাউন করে দিচ্ছি আজকের জন্য। এর বেশি আমরা আর পয়েন্ট নিয়ে কথা বলবো না। সো এখানে অলরেডি এই জিনিসটা আমরা নিয়ে আসছি। যদি না থাকে কোনো পয়েন্ট, তাহলে আমরা এখানেই শেষ করে দিতে পারি। ওকে, okay, so I think now it's fine. স্যার ইয়ার টু টু এবং থ্রি ক্যালকুলেশনটা যদি একটু দেখাই Okay. দিতে হয়। ওকে, ইয়ার টুতে আপনি, এখানে আমরা ম্যানুয়ালি চিন্তা করি, হ্যাঁ, মানে আমরা এক্সেলে তো দেখলাম, ম্যানুয়ালি আমরা চিন্তা করি। ইয়ার টুতে আমরা কি করব? ডেপ্রিসিয়েশন করব ক্যারিং ভ্যালুর উপর। ইয়ার টুতে আমার ডেপ্রিসিয়েশনের ক্যারিং ভ্যালুটা কত হবে? আমার ইয়ার ওয়ানের যে ক্লোজিং ক্যারিং ভ্যালু ছিল, ইয়ার ওয়ানে আমার ক্যারিং ভ্যালু কত ছিল? 5 লাখ থেকে আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পর যে ভ্যালুটা, তাহলে 5 লাখ থেকে আমার 1 লাখ বাদ দিলে কত হয়? 4 লাখ। এই 4 লাখ টাকার উপর আমি কত পার্সেন্ট অ্যাপ্লাই করব? 20%। খেয়াল করে দেখেন, 4 লাখের যদি আপনি 20% ম্যানুয়ালি করেন, তাহলে অটোমেটিক্যালি এটা আসে হচ্ছে 80,000। ক্লিয়ার? ঠিক এই 80,000 হচ্ছে এই 2000 লাইক অর সেকেন্ড ইয়ারে 2026 বলেন আর 27 বলেন, যে বছর থেকে আপনি শুরু করছেন। সো সেকেন্ড ইয়ারে আপনার ডেপ্রিসিয়েশন চার্জ করবেন 80,000। নাও আপনি ভালো করে খেয়াল করেন, আপনার অলরেডি ডেপ্রিসিয়েশন আছে কত? 1 লাখ। তার সাথে এই বছরে আরো কত টাকা ডেপ্রিসিয়েশন অ্যাকুমুলেট হচ্ছে? 80,000। তাহলে টোটাল অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এন্ড অফ ইয়ার টু কত? 1,80,000। এবং এটার কস্ট কত টাকা ছিল অ্যাসেটের? 5 লাখ। তাহলে 5 লাখ থেকে যদি আপনি 1,80,000 বাদ দেন, তাহলেই আপনি পাচ্ছেন ইয়ার টু এর যেই ক্লোজিং ক্যারিং ভ্যালু, মানে আপনার যেটা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন আপনি দেখাচ্ছেন। এই যে ক্লোজিং ক্যারিং ভ্যালু, এটাই হচ্ছে লাইক ইটস আ কনসেপ্ট অফ আমার এই বছরের ইয়ার এন্ডে কত টাকা ক্লোজিং, যেটা আমার নেক্সট ইয়ারের জন্য ওপেনিং। তাহলে এই বছরের যেটা আমার জন্য যেটা ক্লোজিং 3,20,000, এটাই তো আমার নেক্সট ইয়ারের জন্য ওপেনিং ব্যালেন্স, যেটার উপর আমি নেক্সট ইয়ারে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করব। তাহলে নেক্সট ইয়ার আমি যখন ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করব, তখন এই যে ইয়ার টু শেষে যে ক্যারিং ভ্যালুটা, মানে এই যে 3,20,000, এটার উপর আমার 20% হবে। ঠিক একইভাবে ইয়ার থ্রিতে এই 320,000 এর উপর যে 20%, এটার আমার 64,000, আমার যে $1,80,000 ছিল ডেপ্রিসিয়েশন, তার সাথে আমার এই 64,000 অ্যাড হয়ে যাবে। দেন আমার ক্যারিং ভ্যালু কত আসবে? ক্যারিং ভ্যালু আসবে হচ্ছে 5 লাখ থেকে 2,44,000 বাদ দিলে যেটা হয়। সো দ্যাট ইজ হাউ ইউ ক্যান ক্যালকুলেট year on year depreciation based on reducing balance method. আমি কি বুঝতে পারছি? Yes, sir. সো এইটা টেবিলটা দেওয়া থাকলো, আমি ওয়ার্ড ফাইলটা আপলোড করে দিয়ে দিচ্ছি আপনাদেরকে, রেকর্ডিংটা আমি দিয়ে দিচ্ছি। আই বিলিভ আমরা এখান থেকে যদি কোনো ক্যালকুলেশন পাই আর এখান থেকে যদি কোনো ক্যালকুলেশন আসে, অফকোর্স সেটা আমরা করতে পারবো। পসিবল হলে আগামী ক্লাসে আমরা আরো কিছু কোয়েশ্চেন ট্রাই করবো আপনাদেরকে প্র্যাকটিস করাইতে, সো দ্যাট অ্যাটলিস্ট ডেপ্রিসিয়েশনের ক্যালকুলেশনটা আমরা স্মুথলি ধরতে পারি। ওকে, আমরা দুইটা মেথডই আর একটু কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করলে হোপফুলি আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং চলে আসবে। সো আজকে এটুকু পর্যন্তই থাকলো। আমাকে একটু কাইন্ডলি আপনারা যারা ছিলেন, মেবি 16 এর মতো ছিলেন, আমি একটু একটা সেকেন্ড, আমি জাস্ট একটা কনফার্মেশন নিয়ে নিচ্ছি। ওকে, এর বাইরে যদি কেউ থাকেন আমাকে একটু কাইন্ডলি জানাবেন, আমি তাহলে ওইভাবেই হচ্ছে অ্যাটেন্ডেন্সটা আপডেট করে ফেলবো। থ্যাংক ইউ সবাইকে, গুড নাইট, অনেক রাত হয়ে গেছে, সবাই ঘুমায় পড়েন। সি ইউ অন থার্সডে ইনশাল্লাহ। থ্যাংক ইউ।